নমস্কার। আজকে স্বামী শিষ্য সংবাদ নিয়ে আলোচনা ইন্ডিয়ান মঙ্কস পেজে আপনাদের সবাইকে স্বাগত। স্বামী শিষ্য সংবাদের বেশ গুরুগম্ভীর পর্যায়ের একটি আলোচনা চলছে, যেখানে শিষ্য স্বামীজিকে খুব বৈদান্তিক প্রশ্ন করছে, এবং যেহেতু স্বামীজি একজন চরম ব্রহ্মবিজ্ঞানী বৈদান্তিক গুরু, তিনিও শিষ্যকে তেমনি সূক্ষ্মভাবে শিষ্যের মনের পরত তুলছেন। আজকের যে বিষয়টি আলোচনার, সেই আলোচনার বিষয়টি হচ্ছে যে প্রশ্নের কি সমাধান আদৌ হয়? আমাদের তো প্রচুর প্রশ্ন। নমস্কার বিজয়বাবু, সবাইকে নমস্কার, এবং আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আজকে আসতে দেরি হয়েছে কিছু কারণের জন্য, 10 মিনিট প্রায় দেরি। মনোজিৎ প্রণাম, অনাদি নমস্কার, সবাইকে প্রণাম নমস্কার। তো এই যে স্বামী শিষ্য সংবাদ বইটা, এই বইটা যে আমরা এতদিন ধরে আলোচনা করছি, এখন প্রায় চলছে হচ্ছে দ্বাবিংশ বল্লী, মানে 22 নম্বর চ্যাপ্টার। তো এই এতগুলো অধ্যায় ধরে কিন্তু গুরু শিষ্যের আলোচনা, এবং তার মধ্যে প্রচুর প্রশ্ন। আমাদের ছোটবেলা থেকে প্রশ্নের শুরু হয়, বিভিন্ন প্রকার প্রশ্ন। সেই প্রশ্নের এক একভাবে আমরা উত্তর পাই, তারপর সেই প্রশ্ন এসে ঠেকে। নমস্কার সবাইকে, নমস্কার শ্রীমতীদি, নমস্কার দীপাঞ্জন শঙ্কু লাহিড়ি, নমস্কার সবাইকে নমস্কার। সেই প্রশ্ন এসে ঠেকে এই জায়গাতে যে আমি নিজেকে কিভাবে জানবো। আমার এই অঙ্কটা পারছি না স্যার, দেখিয়ে দিন। স্যার কেমিস্ট্রির ইকুয়েশনটা কেমন হবে, বাংলার এইটা কিভাবে বলবো। এই সমস্ত প্রশ্নর পরত সরতে সরতে একটা জায়গায় মানুষ এসে ঠেকে, যেখানে সে গুরুকে প্রশ্ন করে যে ব্রহ্ম কি। সেটা কি বলা হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, বা অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। ব্রহ্ম বিষয়ে প্রশ্ন যেই মুহূর্তে অবধি শিষ্যের মনে না আসে। নমস্কার সোমা গুপ্ত, নমস্কার মৌসুমীদি, সুতবা আচার্য, নমস্কার সবাইকে নমস্কার, প্রণব সরকার নমস্কার। যতক্ষণ না এই অবস্থা শিষ্যের মনে আসছে, এই যে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, যে এবার ব্রহ্ম বিষয়ে শিষ্য, এই যে স্যার আমার অঙ্কটা কেমন হবে, আমার বিয়ে কবে হবে, আমার বাচ্চা কবে হবে, আমার একটা বাড়ি কবে হবে, আমার একটা গাড়ি কবে হবে, এই সব প্রশ্ন পেরিয়ে, যখন এই সব প্রশ্নগুলো পেরিয়ে, এইসব প্রশ্ন পেরিয়েই তবে এই প্রশ্নে আসতে হয়, গুরুদেব আমার ব্রহ্মজ্ঞান কবে হবে। ব্রহ্মজ্ঞান মানে কি, কি জানতে চাইছি আমি। বাড়ি গাড়ি বাইরের সমস্ত কিছুকে ঠেলে সরিয়ে দিয়ে আমি নিজেকে জানতে চাইছি, যে কিনা বাড়ি গাড়ি ভোগ করবে, যে ভোগ করবে তাকে জানতে চাইছি। যখন এই প্রশ্ন আসে, তারপর শুরু হয় গুরুর ব্রহ্ম জিজ্ঞাসার উত্তর দেওয়া। তেমনই এই শিষ্য স্বামীজিকে অনেক প্রশ্ন এটা ওটা করেছেন, কিন্তু এই শিষ্য যেহেতু শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী প্রথম থেকে শাস্ত্রে পারঙ্গম ছিলেন, তিনি স্বামীজির কাছে ব্রহ্ম জিজ্ঞাসা নিয়ে এসেছিলেন। তো তিনি স্বামীজিকে, আগের দিন আমরা আলোচনা করেছিলাম, তিনি প্রশ্ন করেছিলেন অজ্ঞানতা কোথা থেকে এলো, সেই আলোচনারই রেস ধরে চলছে। এবং আজকে স্বামীজি তাকে শেখাচ্ছেন যে প্রশ্নের সমাধান কি করে হয়, বা আদৌ কি সমাধান হয় প্রশ্নের, এটা আজকে আমাদের বিষয় ছিল। তো দেখা যাক স্বামীজি প্রশ্নের সমাধানের উপায় কিভাবে বলছেন। এমনি জীবনের সমাধানের প্রশ্ন, মানে জীবনের প্রশ্নের সমাধান তো হয় না। মানে আমার কবে এই শাড়িটা হবে, এই শাড়িটা হয়ে গেলে তারপর আমার কবে আর একটা জামদানি হবে, বা আজকে আইফোন আছে, কালকে আইফোনের নতুন জেনারেশন আসবে, সেইটা কবে হবে, এই প্রশ্নের সমাধান তো হয় না। কিন্তু কে ভোগ করবে আইফোনটা, কে ইউজ করবে, আমিটা কোনটা, এই প্রশ্নের সমাধান কিভাবে হয়, সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, বা স্বামীজি যেভাবে আলোচনা করেছেন আলোচনা করার চেষ্টা করব। দীপক চন্দ্র দাস আমার ফোন নম্বর না, আমাদের যে অফিসিয়াল ফোন নম্বর রয়েছে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি কলকাতা ফিমেল উইংসের, সেই নম্বরটি আপনাকে এই লাইভের শেষে এখানে দিয়ে দেওয়া হবে, আপনি যোগাযোগ করে নিতে পারেন। তো আলোচনায় ঢুকছি।
আগের দিন যেখানে শেষ করেছিলাম সেই জায়গাটা থেকে আবার শুরু করি। স্বামীজি শিষ্য প্রশ্ন করছিল অজ্ঞান কেন, কোত্থেকে এলো। শিষ্য আবার স্বামীজি অনেক বোঝানোর পরেও শিষ্য আবার ঘুরে আবার সেই প্রশ্নে এসে দাঁড়িয়েছে, কিন্তু মহাশয় অজ্ঞানটা আসিল কোথা হইতে। আমি আগের দিন অনেক সূক্ষ্ম আলোচনা করেছি, আমি আর আগের দিনের আলোচনা রিপিট করছি না। যদি কেউ না বুঝতে পারেন একটু দয়া করে আগের দিন স্বামী শিষ্য সংবাদের যে আলোচনা সেটা একটু শুনে নেবেন। যতদূর সম্ভব আলোচনা গত সোমবার হয়েছিল, এই জাস্ট পাসিং সোমবার সেদিনটা। স্বামীজি শিষ্যকে বোঝাচ্ছে, কিন্তু শিষ্য বুঝতে পারছে না, তার কারণ তার প্রশ্ন শেষ হচ্ছে না। এবার স্বামীজি তাকে বলছেন, স্বামীজি যেই জিনিসটাই নেই তা আবার আসবে কি করে, থাকলে তো আসবে। আগের দিনই স্বামীজি বলেছেন যে জিনিসটা, আগের দিনও স্বামীজি শিষ্যকে বলেছেন, মানে আলোচনার মধ্যেই চলছে, যে জিনিসটা নেই সেটা নিয়ে তুই এত চিন্তিত কেন, সেটা নিয়ে প্রশ্নই বা আসছে কোথা থেকে, উত্তরই বা তার আসে কোথা থেকে, যেটার প্রশ্ন নেই তার উত্তর কোথা থেকে। কারণ শিষ্য অজ্ঞান নিয়ে প্রশ্ন করছে, যে আমি এই যে এত কিছু দেখছি, আমার মন যে আমাকে দেখাচ্ছে, এই মনটা কোথা থেকে আসছে। তো একটা সময় গিয়ে দেখা যায় যে মন বলে বস্তুটাই নেই। তো স্বামীজি সেই জায়গাটায় পৌঁছে গেছেন, তাই স্বামীজি শিষ্যকে বলছেন যে যেটা নেই সেটা নিয়ে প্রশ্ন কেন করছিস। তো স্বামীজি বলছেন যে জিনিসটাই নেই তা আবার আসবে কি করে, থাকলে তো আসবে। শিষ্য, তবে এই জীব জগতের কি করিয়া উৎপত্তি হইল। মানে এই আলোচনাটা এতটাই অসাধারণ, এই গত দুদিনের স্বামীজি এবং তার শিষ্যের আলোচনা, এবং আমাদের প্রত্যেকেরই গুরু শিষ্যের প্রায় এই কথাই হয়, যে এই প্রশ্নগুলোই। এটা স্বামীজি বলছেন যে জিনিসটা নেই তা আসবে কি করে, থাকলে তো আসবে। তারপর বলছেন শিষ্য যে তবে জীব জগতের উৎপত্তি কি করে হলো, তাহলে জীব জগৎ এলো কোথা থেকে। স্বামীজি এক ব্রহ্ম সত্তাই তো রয়েছেন, তুই মিথ্যা নাম রূপ দিয়ে তাকে রূপান্তরে নামান্তরে দেখছিস। বা শিষ্যের সাথে স্বাভাবিক বিষয়, স্বামীজি নয় ব্রহ্মজ্ঞানী, তিনি বুঝে গেছেন জগৎ মিথ্যা, শিষ্য তো বোঝেনি। সে বলছে তাহলে এই জীব জগতের উৎপত্তি কি করে হলো। স্বামীজি বলছেন এক ব্রহ্ম সত্তাই তো রয়েছেন, বলছেন একমাত্র সেই ব্রহ্ম সত্তাই রয়েছে, তুই কেবলমাত্র মিথ্যা নাম রূপ দিয়ে তাকে রূপান্তরে নামান্তরে দেখছিস। বলছেন এক তিনিই রয়েছেন, তার উপরে কি চেপেছে না আমার শরীর চেপেছে। তার আবার শরীরের রকম ফের কেমন, যখন বাচ্চা ছিলাম শুয়ে মায়ের কোলে কান্নাকাটি করতাম তখন এইটুকু ছিলাম, এখন বড়সড় হয়েছি, কোলে কেউ নিতে পারে না। তো যেই শরীরটা পরিবর্তনশীল সেই শরীরটাকে আমি বলে জানছি। যেই মনটা ছোটবেলায় সারাক্ষণ খেলার মাঠে দৌড়াতো, সেই মনটা কিন্তু এখন সারাক্ষণ খেলার মাঠে দৌড়ায় না, সেই মনটা এখন বেদান্ত বলছে বা বেদান্ত নিয়ে চর্চা করতে চাই। সেই মনটাকে আমি সত্য বলে জানি। যেই মনটা মেয়েদের বিশেষ করে বাপের বাড়িতে একরকম থাকে, শ্বশুর বাড়িতে গিয়ে মা হয়ে গেলেই মায়ের মন হয়ে যায়, আবার তার মায়ের কাছে গেলে মেয়ের মন হয়ে যায়, এই সতত পরিবর্তনশীল মনটাকে নিয়ে আমরা নিজের মন বলে ভাবছি। তো স্বামীজি তাই বলছেন তুই মিথ্যা নাম রূপ দিয়ে, এইটা তো একটা রূপ গেল, তার উপর আমরা একটা নাম চাপালাম, প্রথমেই জন্মালো তোমার নাম কি না, এটাকে একটা চিহ্নিত করে দেওয়া হলো, সিল মারে না একদম, তার উপর সিল পড়লো, আমার নাম ত্রিশিতা সেন, আপনার নাম এটা, এর নাম সেটা, তার নাম সেটা, সিল পড়লো। তুই মিথ্যা নাম রূপ দিয়ে তাকে রূপান্তরে নামান্তরে দেখছিস। শিষ্য, এই মিথ্যা নামরূপী বা কেন, কোথা হইতে আসিল। খুব সুন্দর এই প্রশ্নগুলো, গুরুর সঙ্গ করার প্রয়োজন, এই জন্য এই প্রশ্নগুলো গুরুর থেকে করতে হয়। এবং এই কথাগুলো বই পড়ে যারা জানছেন তো জানছেনই, কিন্তু গুরুর মুখে যখন এই কথাগুলো শুনবেন সেই কথার ধারই আলাদা হয়। আমি তো চুনোপুটি কেউ নই। যখন গুরুর সঙ্গ লাভ করতে কেন বলে, গুরুর কাছে বসে সৌম্য বিশ্বাস আপনি বোধহয় হেজি দেখছেন, আমার মনে হয় না অন্য কেউ হেজি দেখছে বলে। হেজি হলে একটু বলবেন, হ্যাঁ, মানে আপনারা কি শুধু সৌম্য বিশ্বাস আপনি হেজি দেখছেন না সবাই হেজি দেখছেন, বা শুনতে অসুবিধা হলে একটু জানাবেন সবাই একটু। গুরুর কাছে এই জন্যই বসা প্রয়োজন, গুরুর মুখ থেকে যখন এই কথাগুলো বেরোয় তখন সেই কথার সাথে শিষ্যের উপর গুরুর অহৈতুকী কৃপাও বর্ষিত হয়, গুরুর ভিতরে প্রেম জাগে, করুণা জাগে, যে হেজি ফর মি টু, জানি না, তাহলে আমার ইন্টারনেটের কিছু সমস্যা হচ্ছে,
ঠিক আছে, হেজি আসছিল, তাহলে ইন্টারনেটের কিছু সমস্যা হচ্ছিল। আচ্ছা, তাহলে আওয়াজটা শোনা যাচ্ছে তো অন্তত, তাহলেই হবে। আজকে বোধহয় ইন্টারনেটে সত্যি কিছু সমস্যা হচ্ছে, আই এম নট শিওর। ঠিক আছে, আপাতত শুনতে পেলেই হবে। ঠিক আছে, তো গুরুর ভিতরে তখন শিষ্যের উপর একটা প্রেম আসে, একটা করুণ আসে, যে না, এ জানতে চাইছে। এবং সেই প্রেমের যে শিষ্যের ভিতরে, মানে শিষ্যের চাহিদায় গুরুর ভিতরে যে করুণার জন্ম হয়, যে প্রেমের জন্ম হয়, সেই প্রেম যখন শিষ্যের জন্য জন্ম হয়, যে শিষ্যের জন্য, যে না, এ জানতে চাইছে, সেই প্রেম বড় সাংঘাতিক। সেই প্রেমে ব্রহ্মজ্ঞান হয়ে যায় শিষ্যের। একেই গুরু কৃপা বলে, যারা আমার এই শিষ্যটা জানতে চাইছে। এইভাবে কথাগুলো শুনছেন বা পড়ছেন সেটা একরকম, আবারও বলছি, কিন্তু গুরুর পায়ের নিচে বসে যখন গুরুকে, আচ্ছা হেজি নয়, সব ঠিক, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু গুরুর পায়ের নিচে বসে যখন এই কথাগুলো শুনছেন, গুরুর ভিতরে তখন প্রেমের জন্ম হয়। সেই প্রেমই ব্রহ্মজ্ঞানের একমাত্র পাথেয়। গুরুর ভিতরে সেই প্রেম যদি না জন্মায়, ব্রহ্মজ্ঞান কোনো মতেই হবে না, অসম্ভব হওয়া। তো শিষ্য আবারও প্রশ্ন করছে, এবং দেখুন স্বামীজি রেগে যাচ্ছেন না, কিন্তু স্বামীজি এই প্রশ্নকে লালন করছেন, স্বামীজি এই প্রশ্নকে ধরে উত্তর দিচ্ছেন। স্বামীজি ক্ষেপে বলছেন না, তোকে এত বোঝাচ্ছি, তুই আমাকে এত ক্রস করছিস, তুই আমাকে সন্দেহ করছিস। সাধারণ শিক্ষক শিক্ষিকাদেরকে খারাপ ভাবে নেবেন না, বেশি প্রশ্ন করলে তারা কখনো কখনো মেজাজ হারান, কিন্তু ব্রহ্মজ্ঞানীকে প্রশ্ন করলে মেজাজ হারান না, যদি সে শিষ্য শ্রদ্ধা সহকারে জানতে চেয়ে প্রশ্ন করে, যে গুরুদেব আমি জানতে চাই, শিষ্য এই মিথ্যা নামরূপী বা কেন, কোথা হইতে আসিল? স্বামীজি, শাস্ত্রে এই নামরূপাত্মক সংস্কার বা অজ্ঞতাকে প্রবাহ রূপে নিত্যপ্রায় বলেছে, কিন্তু উহা শান্ত। ব্রহ্মসত্তা কিন্তু সর্বদা দরার মতন স্বস্বরূপেই রয়েছেন। এই জন্য বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্ত এই যে, এই নিখিল ব্রহ্মাণ্ড ব্রহ্মে অধ্যস্ত ইন্দ্রজালবৎ ভাসমান। কঠিন দিকে যাচ্ছে, আমি ভেঙে ভেঙে বলছি। তাতে ব্রহ্মের কিছু মাত্র স্বরূপ বৈলক্ষণ্য ঘটেনি। পুরো শাস্ত্রীয় কথা আমি ভেঙে বলছি। তো শিষ্য বলছে, মিথ্যা নামরূপ বা কেন এলো? এলো কেন? কোথা থেকে এলো? আমি দেখছি কেন? তো স্বামীজি বলছেন যে শাস্ত্রে এই নামরূপাত্মক সংস্কার বা অজ্ঞতাকে প্রবাহ রূপে নিত্যপ্রায় বলেছে। বলছে এটা নিত্যপ্রায়, এই নামরূপাত্মক বা সংস্কারকে নিত্যপ্রায়, কারণ এটাকে বেশিরভাগ মানুষ বেশিরভাগ সময় ক্রমাগত দেখছে, এই ভুলের মধ্যেই রয়েছে বা এই স্বপ্নের মধ্যেই রয়েছে। কিন্তু উহা শান্ত। শান্ত আর অনন্ত, অনন্তের বিপরীত শব্দ শান্ত, যেটা অনন্ত নয়, যা অনন্ত নয়, কিন্তু বলছে নিত্য প্রায়। কেন না? মানুষ এটার মধ্যে রয়েছে, এটাকে দেখছে, এটাতে মানুষ অভ্যস্ত, কিন্তু উহা শান্ত। ওটা একটা গণ্ডির মধ্যে আবদ্ধ, অনন্ত নয়। ব্রহ্মর সত্তা অনন্ত বলছে, কিন্তু এই নামরূপ শান্ত। কেন শান্ত? আপনি এইমাত্র গভীর ঘুমে ঘুমিয়ে যান, আপনার নাম রূপ সমাজ সংস্কার মন বুদ্ধি চিন্তা সব হারিয়ে যাবে। কোথায় শুয়ে আছেন তারই টের পাবেন না, কে শুয়ে আছেন সেই টের পাবেন না। এখানেই বোঝা যাচ্ছে এই নামরূপ নিত্য প্রায় হলেও এটা শান্ত, এটা অনন্ত নয়। কিন্তু আপনার ঘুম থেকে উঠে একটা বোধ থাকবে, দারুণ ঘুমালাম। এই বোধটা যিনি জানাচ্ছেন তিনি কোনো সময় কারোর সাথে জুড়ে যাচ্ছেন না, কোনো সময় অফ হয়ে যাচ্ছেন না, কোনো সময় মিলিয়ে যাচ্ছেন না। তাই জন্য সেই সত্তাটাকে অনন্ত বলা হচ্ছে। যেই অনন্ত সত্তা আপনাকে, আমি খুব সূক্ষ্ম কথা বলছি, অসুবিধা হলে অবশ্যই প্রশ্ন করবেন, যেই সূক্ষ্ম সত্তা আপনাকে গভীর ঘুমে, অতীশ ভট্টাচার্য এমন জটিল বিষয় সরল ভাষায় ভেঙে বোঝানো আছে, এমন বই কি আছে? আপনি স্বামীজির জ্ঞানযোগ পড়ুন, বিবেক চূড়ামণি পড়ুন, আর আপাতত আমি সরল ভাষায় ভেঙে বোঝানোর চেষ্টা করছি। তো যাই হোক, যেটা বলছিলাম, সেই ঘুমের মধ্যে সেই যে আত্মাকে নিত্য সাক্ষী বলা হচ্ছে, যে সে সব সময় রয়েছে, আপনি বুঝুন চাই না বুঝুন। একটা পিঁপড়ের মধ্যে সে সব সময় রয়েছে, সেটা তো বুঝতে পারবেন না, তাহলে আপনাকে পিঁপড়ে হতে হবে। মানুষই বুঝে নিন বরঞ্চ।
মানুষের মধ্যে সবসময় সেই সত্তা বিরাজমান। কিভাবে বুঝছি? কথা বলার সময় তো বুঝছি, ঘুমের সময় স্বপ্ন দেখছি, কেউ একজন ফিল করছে সে স্বপ্ন দেখছে, একদম গভীর ঘুমে যেখানে আমিটাই বিলয় পেয়েছে। এই কারণেই শান্ত বলছে এই যে আমি বলে কোন একটা বস্তু রয়েছে সেটাই লয়, কিন্তু ঘুম থেকে উঠে বলছি দারুণ ঘুমালাম। এই বোধটার জন্ম যে দিচ্ছে সেই নিত্য আত্মা সাক্ষী রূপে বর্তমান, সর্বসময় সেই সাক্ষী হয়ে বসে রয়েছে, তার লয় নেই, তাই তাকে অনন্ত বলা হচ্ছে। আপাতত বুদ্ধি দিয়ে এভাবে বুঝুন, অনুভব পরে নয় হবে, গুরু কৃপায় অনুভব পরে হবে। আপাতত বুদ্ধি দিয়ে শাস্ত্র যেভাবে বলছে সেটাকে আমি ভেঙে সরলভাবে আমার সাধ্য মতন বলার চেষ্টা করছি। বলছেন ব্রহ্মসত্তা কিন্তু সর্বদা দরার মতন স্বস্বরূপেই রয়েছেন। আগের দিনই স্বামীজি দড়ি এবং সাপের যে কথা বলেছিলেন, যে দড়িটা দড়ি হিসাবেই রয়েছে, কিন্তু আমার মন ওটাকে সাপ ভেবে আমাকে লাফালাফি করতে বাধ্য করায়। আমার মন এই সংসার ভীষণ ভয়ঙ্কর জটিল ভেবে নাচানাচি করে, টেনশন চিন্তা করে প্রেসারের ওষুধ খেতে বাধ্য করায়। যখন আমি সেই জায়গায় দাঁড়াই, যখন বুঝি আরে দড়ি তো, সাপ কই, তখন ওই দড়িটাকেই পা দিয়ে একটু মেরে বলি ধুর বেটা সাপ কোথায়, এটা দড়ি, খামোকা ভয় পেয়েছি বলে হাসি। যখন কেউ ওই 1000টা প্রেসারের ওষুধ খেয়ে, 1000টা প্রেসারের ওষুধ খাওয়ার পর যদি কেউ এই ব্রহ্ম সত্তায় পৌঁছে যায়, তখন সে হেসে বলে ধুর কি নিয়ে প্রেসার নিয়েছিলাম, কিছু নেই তো। তখন সে হাসাহাসি শুরু করে, আরে ধুর কি, সে নিজের অজ্ঞতাকে ভেবে হাসে যে কি ভাবছিলাম। যেমন দড়িটাকে সাপ নয় বলে বোঝার পর হাসাহাসি শুরু করেন আপনি নিজের মনে মনে, বাবা কি ভয় পেয়েছিলাম। অর্পিতাদি বলছেন মনের ভ্রম কোথা থেকে এলো? মনটাই তো ভ্রম, গোটা মনটাই তো ভ্রম। মনটাই যতক্ষণ রয়েছে ততক্ষণ সবটাই ভ্রম। আমি কথা বলছি এটাও ভ্রম, তুমি প্রশ্ন করছো এটাও ভ্রম। মনটা উড়ে গেলেই একমাত্র নিত্য সত্য। সেটাই স্বামীজি বলছেন যে প্রশ্নের সমাধান কি আদৌ আছে সেইটা নিয়েই কথা হচ্ছে। বলছে এই জন্য বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্ত এই যে এই নিখিল ব্রহ্মাণ্ড ব্রহ্মে অধ্যস্ত ইন্দ্রজালবৎ ভাসমান। বলছে এই নিখিল ব্রহ্মাণ্ড ব্রহ্মে অধ্যস্ত ইন্দ্রজালবৎ ভাসমান, তাতে ব্রহ্মের কিছুমাত্র স্বরূপ বৈলক্ষণ ঘটেনি। বলছে এই কারণেই প্রথমে কোনটার ব্যাখ্যা হলো, নাম রূপাত্মক সংস্কার অজ্ঞতার কথা বললেন যে ওটা শান্ত। কেন শান্ত ওটা বলছেন। তারপর বলছেন ব্রহ্মসত্তা, ওটা কেন অনন্ত সেটা নিয়ে কথা হলো। এবার বলছেন যে এই জন্য বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্ত যে এই নিখিল ব্রহ্মাণ্ড, এই নিখিল ব্রহ্মাণ্ড মানে আমি যেটাকে ভাবছি ব্রহ্মাণ্ড বলে, মানে আমার মনটা, সেটা ব্রহ্মে অধ্যস্ত ইন্দ্রজালবৎ ভাসমান। ইন্দ্রজাল কেমন? যারা পিসি সরকারের ম্যাজিক প্রায় প্রত্যেকেই দেখেছেন, যারা দেখছেন। আমি না প্রশ্নগুলোতে একটু পরে আসছি, মানে প্রশ্নগুলো আমার চোখে পড়লে একটু ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। আমি যেটা নিয়ে কথা বলছি একটু বলি, আমি শেষে প্রশ্নে আসছি। প্রশ্নগুলো একটু কাইন্ডলি শেষে করুন, আপনাদের অনুরোধ করছি। তো বলছে যে এই নিখিল ব্রহ্মাণ্ড অধ্যস্ত ইন্দ্রজালবৎ ভাসমান, মানে আমার মনটাকে নিখিল ব্রহ্মাণ্ড বলছে, এটা যেন ইন্দ্রজালবৎ ভাসমান। ইন্দ্রজাল কেমন বলছে? যে পিসি সরকারের ম্যাজিকে ওই স্টেজের উপরে কাপ ভাসে, প্লেট ভাসে, এটা ভাসে ওটা ভাসে আমরা দেখতে পাই, কিন্তু আমরা জানি ওটা ইন্দ্রজাল, ওটা ভাসছে, পিসি সরকার ম্যাজিক করে ভাসাচ্ছেন। এখানেও ব্রহ্মের উপরেই এই সমস্ত কিছু যেন ভাসছে। ওখানে আমরা জানি পিসি সরকার ভাসাচ্ছে, এখানে গুরু জানেন আমার মন ভাসাচ্ছে। ওই পিসি সরকারের জাদুর নির্দেশে ওই লাইট নিভে গেলেই আবার কাপলেট যেমন কিছু দেখা যাবে না, তেমনই সেই গুরুর নির্দেশে ভিতরের ওই মনের লাফালাফি বন্ধ হয়ে গেলেই সমস্ত দেখাশোনা শেষ। তখন সেই ওই শুধু স্টেজটাই পড়ে থাকে। পিসি সরকারের খেলার পরে কাপ ভাসে, প্লেট ভাসে, আমি অনেক ছোটবেলায় দেখেছিলাম, মনে আছে। কাপলেটটাই মনে পড়ে আমার, অনেক ছোট, প্রায় তখন 2-3-তে পড়ি। ওই কাপলেট যখন ভাষা বন্ধ হয়ে যায় শুধু স্টেজটা পড়ে থাকে। তেমনি এখানে আরেকটু বেশি
এখানে যখন গুরুকৃপায় ওই মনের ভাষা বন্ধ হয়ে যায়, ব্রহ্মের উপরে অধ্যস্ত ইন্দ্রজালবৎ মনের ভাষা বন্ধ হয়ে যায়, তখন ওটা উড়ে যায়। শুধু ওই স্টেজটা যেমন পড়ে থাকে এখানে, তখন সেই শুধু ব্রহ্মই জেগে থাকে, ব্রহ্মটাই পড়ে থাকে, আর কিছু থাকে না। শিষ্য, একটা কথা এখনো বুঝিতে পারিতেছি না। স্বামীজি কি বল না। স্বামীজির কি প্রেম, এত কিছু বোঝানোর পর শিষ্য বলছেন যে একটা কথা এখনো বুঝিতে পারিতেছি না, স্বামীজি কি বল না। আচ্ছা, আপাতত যা প্রশ্ন এসছে আমি প্রশ্নগুলো শেষ করে নিই। শ্যামাশ্রী কাকিমা, তুমি জিজ্ঞাসা করছো মনের 4টি স্তর, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই স্তরগুলোকে ব্যাখ্যা করা হচ্ছে যতক্ষণ আমরা দেখতে পাচ্ছি। মনটা, এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার তোমার গভীর ঘুমে কোথায় থাকে? একটু নিজেকে প্রশ্ন করে দেখো তো। ডিপ ঘুমিয়ে পড়লে তোমার কোথায় থাকে বুদ্ধি? কোথায় থাকে যে তুমি কোন বাড়িতে রয়েছো, তোমার মেয়ে কার সাথে বিয়ে হয়েছে, বা তোমার পাশে কে রয়েছে, বা তুমি কে? বুদ্ধি তো প্রথম জানান দেয় আমি শ্যামাশ্রী সেনগুপ্ত। তুমি যখন গভীর ঘুমে যাও তোমার এই বুদ্ধি কোথায় যায়? কাকিমা, কিছুই নেই। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার যতক্ষণ আমরা আলোচনা করছি মন নিয়ে ততক্ষণই আছে। যখন আমরা মনটা পুরো গুরুকৃপায় উড়ে যায়, এই যে প্রশ্ন করছো তো, এই প্রশ্নের শেষ কিভাবে হয় সেটা নিয়েই আজকের আলোচনা। যে যখন গুরুকৃপায় উড়ে যায় এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, ওই আদি শঙ্করাচার্য ওই শ্লোকটায় বলছেন নির্বাণ ষটকম, ওম মনোবুদ্ধাহংকার চিত্তানি নাহং না চ শ্রোত্র জিহ্বে না চ ঘ্রাণ নেত্রে। বলছে আমি মন নই, বুদ্ধি নই, চিত্ত নই, অহংকার নই, আমি জীবের শ্রোত্র নই, না চ শ্রোত্র জীবে না চ ঘ্রাণ নেত্রে, আমি ঘ্রাণ নই, আমি নেত্রে দেখার কোনো দৃশ্য নেই। প্রথম লাইনই বলছে। তোমার প্রশ্নটা এসছে তার কারণ, সেই জন্যই অত বড় মহাপুরুষ প্রথম লাইনেই বলছেন নির্বাণ ষটকমে যে অহং মনোবুদ্ধ অহংকার চিত্তানি নাহং। বলছে আমি মন, বুদ্ধি, চিত্ত, অহংকার নই, তাহলে আমি কি? আমি সেই সচ্চিদানন্দ রূপ শিব, আমি শিব। তো তোমার এই বেসিক উদাহরণটা দিয়ে বললাম, গভীর ঘুমাও, তুমি নিজের নামটাও ভুলে যাবে, তোমার বুদ্ধি কোথায়? তো মনের অস্তিত্ব যেখানে নেই, সেটা হয় কি করে থেকে? মনটা উড়ে যাওয়াটাই ব্রহ্মজ্ঞান, সেটা গুরু কৃপায় ওরে। কিন্তু এইটুকু আপাতত বুদ্ধি দিয়ে বোঝো, এখন তো বুদ্ধি কাজ করছে, আপাতত বুদ্ধি দিয়ে বোঝো। গভীর ঘুমে তোমার নামই ভুলে যেতে বসো, তুমি কেই ভুলে যেতে বসো, তুমি মেয়ে না ছেলে তাই ভুলে যেতে বসো, তাহলে আর মন কোথায়? মন ও আত্মা আলাদা কেন? মন নেই কেন? যা নেই সেই শব্দ উৎপত্তি হলো কেন? আচ্ছা, এইবার এর আগে পর্যন্ত যা প্রশ্ন এসছে আমি আপাতত কিছুটা উত্তর দিচ্ছি। আপাতত যতক্ষণ না শেষ হচ্ছে আমি আর কোনো উত্তর দেব না। আমি কারণ আজকে খুব জটিল বিষয় নিয়ে আলোচনা করছি, পুরোটা শেষ হোক, তারপর যদি কোনো প্রশ্ন থাকে করবেন। বারবার রিকোয়েস্ট করছি প্লিজ এখন প্রশ্ন করবেন না, কারণ খুব সূক্ষ্ম বিষয় নিয়ে যাচ্ছি। তো প্রশ্ন করলে মোড় ঘুরে, যদি সবটা শোনার পরেও প্রশ্ন থাকে তখন প্রশ্ন করুন। শিষ্য বলছেন একটা কথা এখনো বুঝিতে পারিতেছি না, স্বামীজি কি বল না। শিষ্য, এই যে আপনি বললেন এই সৃষ্টি স্থিতি লয়াদি ব্রহ্মে অধ্যস্ত, তাদের কোনো স্বরূপ সত্তা নেই, তা কি করিয়া হইতে পারে? যে যাহা পূর্বে দেখে নাই সে জিনিসের ভ্রম তাহার হইতেই পারে না। যে কখনো সাপ দেখে নাই তাহার যেমন দরাতে সর্পভ্রম হয় না, সেইরূপ যেই সৃষ্টি দেখে নাই তার ব্রহ্মে সৃষ্টি ভ্রম হইবে কেন? সুতরাং সৃষ্টি ছিল বা আছে, তাই সৃষ্টি ভ্রম হইয়াছে, ইহাতেই দ্বৈতাপত্তি উঠিতেছে। খুব সুন্দর বিচারের প্রশ্ন হচ্ছে, বিচারের প্রসঙ্গ হচ্ছে। শিষ্য বলছেন যে শিষ্যের প্রশ্নটা একটু ব্যাখ্যা করতে হবে, নইলে বোঝাটা মুশকিল স্বামীজির উত্তর। বলছেন যে এই যে আপনি বলছেন যে সৃষ্টি স্থিতি প্রলয় ব্রহ্মে অধ্যস্ত, মানে ব্রহ্মের উপর ইন্দ্রজালবৎ এই সৃষ্টি স্থিতি প্রলয়, সৃষ্টিটা কি স্বামীজি অস্বীকার করছেন? তাহলে স্থিতি প্রলয়ের তো প্রসঙ্গই নেই, তো সৃষ্টিটা অস্বীকার করছে। বলছে যে সৃষ্টি স্থিতি প্রলয় এটাই ব্রহ্মে অধ্যস্ত, যেন ব্রহ্মে দেখা যাচ্ছে। অধ্যস্ত, অধিষ্ঠান এবং অধ্যস্ত বেদান্তের খুব গুরুত্বপূর্ণ দুটো টার্মস।
অধিষ্ঠান ব্রহ্মকে বলা হয় অধ্যস্থ হচ্ছে, সেই অধিষ্ঠানের উপর যা ইন্দ্রজালবৎ যেন ভাসছে তাকে অধ্যস্থ বলছে। যে তাদের কোনো স্বরূপ সত্তা নাই, তা কি করিয়া হইতে পারে? বলছে যে যাহা পূর্বে দেখে নাই সেই জিনিসের ভ্রম তাহার হইতেই পারে না। যেমন একটা ছোট বাচ্চা, সে হয়তো চোর কাকে বলে জানে না, তার সামনে এসে মোহর ভর্তি থলি যদি একটা লোক তুলে নিয়ে যায়, সে বাবাকে বলবে বাবা একটা লোক এসেছিল থলিটা নিয়ে চলে গেল। কিন্তু একটা যে চোর কাকে বলে জানে, সে বলবে যে এই চোর চোর থলি নিয়ে চলে যাচ্ছে। তো বলছে যে যে জিনিসটা দেখেনি, যে কখনো দেখেনি, সে জিনিসের ভ্রম তার হতেই পারে না। শিষ্যের প্রশ্ন এটা। বলছে যে কখনো সাপ দেখেনি তার দরাতে যেমন সর্পভ্রম হয় না, বলছে যে কোনোদিন সাপ কি বস্তু জানেই না সে দড়িই জানে, সে ব্রহ্মই জানে, মানে সে দড়িটাই জানে, সে সাপ কি বস্তু জানে না। তার যেমন দড়িটাকে কোনোদিন সাপ বলে ভাবতেই পারবে না, কারণ তার বুদ্ধিতে তার মননে ওই সাপটাই নেই। সেই রূপ যেই সৃষ্টি দেখে নাই তার ব্রহ্মে সৃষ্টিভ্রম হইবে কেন? বলছে যে এই সৃষ্টি দেখেইনি তার এই ব্রহ্মের মধ্যে সৃষ্টি ভ্রমটা কেন হবে? সুতরাং সৃষ্টি ছিল বা আছে তাই সৃষ্টি ভ্রম হয়েছে। বলছে সৃষ্টিটা নিশ্চয়ই তাহলে ছিল, এটা প্রশ্ন, স্বামীজির উত্তর নয়। কিন্তু খুব সুন্দর কথা কাটাকাটি চলছে গুরু শিষ্যের মধ্যে, এবং দুজনই শাস্ত্রে পারঙ্গম। বলছে যে তাহলে সৃষ্টিটা নিশ্চয়ই কোথাও একটা ছিল, তার মননে সৃষ্টিটার ছাপ রয়েছে, তাই সেটাকে সৃষ্টি বলে চিনতে পারছে। বলছে তাহলে সৃষ্টি একটা দিন ছিল, তাহলে এখানে দ্বৈতাপত্তি হচ্ছে, মানে ব্রহ্ম এবং সৃষ্টি এই দুটো রয়েছে। ব্রহ্ম তো রয়েছেই, কিন্তু কোনোদিন সৃষ্টিটা ছিল, তাই সে সৃষ্টিটাকে দেখে সৃষ্টি বলে চিনতে পারছে, নইলে চিনতে পারতো না। তো যথার্থ প্রশ্ন। এবার স্বামীজি বলছেন যে ব্রহ্মজ্ঞ, আচ্ছা এই প্রশ্নটাই নিশ্চয়ই আশা করি কারুর অসুবিধা নেই, প্রশ্নটা খুব জটিল প্রশ্ন ছিল। কোনো প্রশ্নটায় জটিলতা যদি থাকে তাহলে বলবেন, নইলে পরের উত্তরটা আবার বুঝতে অসুবিধা হবে। এখন বললাম এই প্রশ্নটায় কোনো অসুবিধা হলে জিজ্ঞাসা করুন, এই প্রশ্নের বাইরে কিছু আপাতত প্লিজ করবেন না। স্বামীজি, ব্রহ্মজ্ঞ পুরুষ তোর প্রশ্ন এই রূপে প্রথমেই প্রত্যাখ্যান করবেন যে তার দৃষ্টিতে সৃষ্টি প্রভৃতি একেবারেই প্রতিভাত হচ্ছে না। শুরুটা কিভাবে হচ্ছে? স্বামীজির উত্তরটা শুরুটা কিভাবে? এমনি পুরুষ বা এমনি লোক বলেননি, বলছেন যে ব্রহ্মজ্ঞ পুরুষ, যিনি ব্রহ্মকে বিশেষভাবে জেনেছেন, যিনি ব্রহ্মকে জেনেছেন, তিনি তোর প্রশ্ন প্রথমেই প্রত্যাখ্যান করবে। সে প্রশ্নটা কি করেছে? সৃষ্টিটা তার মননে আছে তাই সে সৃষ্টি দেখছে। বলছেন যে ব্রহ্মজ্ঞ পুরুষ এমনি নয়, প্রথমেই তোর প্রশ্ন এভাবেই প্রত্যাখ্যান করবেন যে তার দৃষ্টিতে সৃষ্টি প্রভৃতি একেবারেই প্রতিভাত হচ্ছে না। তার দৃষ্টিতে সৃষ্টি সে দেখতেই পাচ্ছে না, তিনি একমাত্র ব্রহ্ম সত্তাই দেখছে, রজ্জুই দেখছেন, সাপ দেখছেন না। তুই যদি বলিস আমি তো এই সৃষ্টি বা সাপ দেখছি, তবে তো দৃষ্টিদোষ দূর করতে তিনি তোকে রজ্জুর স্বরূপ বুঝিয়ে দিতে চেষ্টা করবেন। প্রথমে লাইনটা আবার আসি, বলছে ব্রহ্মজ্ঞ পুরুষ। আমি এখানে প্রসঙ্গে একটা খুব সুন্দর ঘটনার কথা বলি, আমি নাম বলছি না, আপনারা সবাই তাকে চেনেন, এই পেজেই সে আলোচনা করে সেই মেয়েটি। তো তার যখন জ্ঞান লাভ, ভগবান বললেন যে হ্যাঁ তোমার জ্ঞান লাভ হয়েছে, তো সে তো হাসছে, হো হো করে হাসি, তো ভগবানও হাসছে, সেও হাসছে। তো সে বিকেলবেলা মনে আছে আমরা ঘরে কয়েকজন, সেই মেয়েটি, আমি আর দু একজন সন্ন্যাসী বসে রয়েছে, আর ভগবান বসে রয়েছেন। ভগবান তাকে একটু মানে সকালবেলা ডিক্লেয়ার হয়েছে যে হ্যাঁ তোমার জ্ঞান লাভ হয়েছে, তুমি সেই ব্রহ্মকে জেনেছ। তাকে বিকেলে প্রশ্ন করেছে ভগবান, কিরে জগৎটা কেমন দেখছিস? প্রশ্নটা মন দিয়ে শুনবেন, গুরু প্রশ্ন করছেন যে কিরে জগৎটাকে কেমন দেখছিস? সে হো হো করে হেসে উত্তর দিয়েছিল, কোথায় এই জগৎ কোথায়, সেই কথাই, ভাব বদলায় না, অনুভব বদলায় না। এইখানে ব্রহ্মজ্ঞ পুরুষ, স্বামীজি এখানে বলছেন যে ব্রহ্মজ্ঞ পুরুষ তোর প্রশ্ন এই রূপে প্রথমেই প্রত্যাখ্যান করবেন যে তার দৃষ্টিতে সৃষ্টি একেবারেই প্রতিভাত হচ্ছে না। তাই যখন ভগবান প্রশ্ন করলেন তাকে জগৎটা কেমন দেখছিস, সে হেসে বলল কোথায়। তখন ভগবান বিবেক চূড়ামণি নামিয়েছিলেন, মনে আছে। সেই বিবেক চূড়ামণিতে যখন গুরুর কাছে গিয়ে শিষ্যের জ্ঞান লাভ হচ্ছে,
তখন জ্ঞান লাভের পর শিষ্য সেই একই কথা বলছে, কুত্র লীনা মিদং জগৎ, এই জগৎ কোথায় চলিয়া গেল, কাহার দ্বারাই বা অপসারিত হইল। যে ব্রহ্মজ্ঞ পুরুষের দৃষ্টিতে এই সৃষ্টি ধরাই পড়ছে না। বলছেন কিন্তু তিনি রজ্জুই দেখছেন, তিনি দড়ি দেখছেন, তিনি সাপ দেখছেন না। কিন্তু তুই যদি বলি যে আমি এই সৃষ্টি বা সাপ দেখছি, তাহলে কি হবে? তবে তো দৃষ্টিদোষ দূর করতে তোকে রজ্জুর স্বরূপ বুঝিয়ে দিতে চেষ্টা করবেন। আমি যদি একটা দড়ি দেখে লাফাই যে আরে এটা সাপ সাপ সাপ, তো যে জানে এটা সাপ নয় সে কি করবে? বলে এই দেখ এটা দড়ি একটা, এটা সাপ নয়, ভালো করে দেখ, এই নে একটু দেখ, ভালো করে নাড়াচ্ছি, দেখ ঠিক করে দেখ, ধর এটাকে ধর, এটা সাপ নয় এটা দড়ি। কেউ যখন ঘুমিয়ে ভয় পায়, হয়তো দেখছে সুন্দরবনে বাঘতারা করেছে, তার পাশে একজন শুয়ে ঘুমাচ্ছে, দুজনই ঘুমাচ্ছে, সে হয়তো করে চিৎকার করে উঠলো, পাশের জন কি বন্দুক নিয়ে বাঘতারাতে যাবে? সে কি করবে? এই ওট ওট ওট, স্বপ্ন দেখছিস, ওট ওট ওট। যে স্বপ্ন দেখছে না তা সে কি করবে? সে স্বপ্ন দেখছে না। কিন্তু যে ভয় সুন্দরবনে ঘরের বিছানায় এসে সুন্দরবনে বাঘের তারা খেয়ে দৌড়াচ্ছে, তাকে সেই বাঘকে মারতে তো আর পাশের লোকটা বন্দুক নিয়ে যেতে পারে না। তার উপায় কি না, তাকে ধাক্কা মেরে তোলা। গুরু কি করেন? ওই ধাক্কা মেরে তোলেন, এই ওট 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 ওট, ওটা স্বপ্ন, ওটা স্বপ্ন। গুরু কি করেন? আমাদের ধাক্কা মেরে তোলেন, ওট ওট ওট, মন টন কিছু নেই, যা দেখছিস সব মিথ্যা, ওট, আসল একমাত্র সেই ব্রহ্ম সত্তাই রয়েছে, বাকি সব যেন দেখছিস। তখন ঘুমটা ভাঙে আমাদের, আরে কি দেখছিলাম, কি করছিলাম। বলছেন যে তবে তো দৃষ্টিদোষ দূর করতে তিনি তোকে রজ্জুর স্বরূপ বুঝিয়ে দিতে চেষ্টা করবেন। যখন তার উপদেশ ও বিচার বলে তুই রজ্জু সত্তা বা ব্রহ্ম সত্তা বুঝতে পারবি, তখন এই ভ্রমাত্মক সর্বজ্ঞান ও সৃষ্টিজ্ঞান নাশ হয়ে যাবে। বলছে যখন তার উপদেশ ও বিচার বলে, এই স্বামীজি যেটা করছেন, বলছে যখন তার উপদেশ ও বিচার বলে তুই রজ্জু সত্তা বা ব্রহ্ম সত্তা, মানে দড়িটা যে কোনোদিনই সাপ হয়নি, ওই রজ্জুটার সত্তা, আসল সত্তা বুঝতে পারবি, বা ব্রহ্ম সত্তা। তার উপদেশ, এই যে এই বিচার, এই কথাগুলো বিচার করে কাটছেন, আস্তে আস্তে শিষ্যের মন থেকে ওড়াচ্ছেন কথাগুলো। বলছেন এইভাবে যখন ব্রহ্মসত্তা বুঝতে পারবি, তখন এই ভ্রমাত্মক সর্বজ্ঞান সৃষ্টিজ্ঞান নাশ হয়ে যাবে। ওই ঘুমিয়ে স্বপ্ন দেখছিল, ধাক্কা মেরে তুলে দিয়েই কিন্তু তার ভয়ও দূরে চলে গেল, বাঘও হারিয়ে গেল, সুন্দরবনের জঙ্গলে চলে গেল। তাকে কি করতে হলো? ধাক্কিয়ে উঠিয়ে দিয়ে বলতে হলো, আরে দেখ ঘরে বসে তুই। তেমনই গুরু আমাদের ধাক্কিয়ে উঠিয়ে দিয়ে বলে, আরে দেখ তুই কে, তুই কি নিয়ে ভয় পাচ্ছিস? গুরু বন্দুক নিয়ে মারতে যান না। যেই মনটা নিয়ে আমাদের লাফালাফি, যেই মনটা নিয়ে আমাদের এত প্রশ্ন, সেই মনের শেষেই সমস্ত কিছু শেষ। তো বলছে যে তখন এই সৃষ্টি স্মৃতি লয়লোপ ভ্রম জ্ঞান ব্রহ্মে আরোপিত ভিন্ন আর কি বলতে পারিস? বলছেন যে তখন এই সৃষ্টি স্থিতি লয়ে, এই সৃষ্টি হলেই তার স্থিতি এবং লয় হবে। সৃষ্টি মানে যা শুরু রয়েছে, তখনই তার একটা স্থিতি থাকবে এবং তার লয় হবেই। বলছে এইটা ব্রহ্মে যেন আরোপিত হচ্ছে। আমি যেন ভাবছি যে আমি জন্মাচ্ছি, আমি বড় হচ্ছি, আমি মরছি, বড় বেশি সত্য, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বোঝা যায় জন্মই হয়নি জীবনে, মৃত্যু কোথা দিয়ে হবে। ওই জন্য বলছে যে শ্রীনন্ত বিশ্বে হে অমৃতস্য পুত্রা, তারপর বলছে নান্যক পন্থা বিদ্যতে হয় নাই। বলছে এছাড়া অমৃতত্বের আর কোনো রাস্তা নেই। বলছে অমৃতত্বের পথ একমাত্র সেই অজ্ঞানানন্দ কারাতীত, সেই মহান সূর্যের মতন সপ্রকাশ সেই মহান পুরুষকে জেনেই একমাত্র অমর হওয়া যায়। কখন অমর হওয়া যায়? কিছু অমৃত খেয়ে না। অমর তখন হওয়া যায় যখন বোঝা যায় আমার জন্মই হয়নি, তো মৃত্যু হবে কি করে? জন্মের যদি সেন্স থাকে, মৃত্যুর সেন্স থাকবে। কিন্তু যখন, ওই জন্য ব্রহ্মজ্ঞ পুরুষরা হাসে, আরে কেয়া হায়, কি দেখছো, কি জন্ম দেখছো, কি মৃত্যু দেখছো? তাদের কাছে কোনো ফ্যাক্টর হয় না, বিষয়ই হয় না মৃত্যু জন্ম কিচ্ছু। কারণ তারা জানেনি জন্ম বলে নেই কিছু, সবটাই আমি ভাবছি, বা একদম বোধ করা। আমি ভাবছি মানে এ বোঝানো বড় মুশকিল কথাটা। এই জায়গাটা ওই বুঝতে হয়, বোধে বোধ করে বোঝার। এত জটিল, মানে এত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় স্বামীজি ঢুকেছেন, এটা বলে বোঝানো মুশকিল।
এই গুরুর কৃপায় একমাত্র ব্রহ্মজ্ঞান না হলে এই কথা বোঝা বড় মুশকিল। একদম স্বামীজি ওই আজকে কালকেই বোধহয় আলোচনা করছিলাম, ওই লকার খুলে ভিতরের গয়নাগাটি দেখাচ্ছেন যে কি হয়, যে তখনই সৃষ্টি স্থিতি লয়রূপ ভ্রম জ্ঞান ব্রহ্মে আরোপিত ভিন্ন আর কি বলতে পারিস। অনাদি প্রবাহ রূপে এই সৃষ্টি ভানাদি চলে এসে থাকে তো থাকুক, তার নির্ণয়ে লাভালাভ কিছু নেই। বলছে অনাদি প্রবাহ রূপে এই সৃষ্টি ভানাদি, ভীষণ শাস্ত্রীয় কথা নিয়ে আজকে আলোচনা হচ্ছে। বলছে সৃষ্টির ভান, সৃষ্টি ভানাদি চলে আসে, সৃষ্টি ভান রূপ হয় একটা। যেমন যেমন মাটিটাকে যখন ঘট হিসাবে তৈরি হয় তখন ঘরটা কি হয়, মাটির একটা ভান। ওটা ঘরটা কিন্তু মাটি, কিন্তু ওটাকে আমরা ঘট বলি, একটা নাম আছে, একটা রূপ আছে, একটা শেপ আছে। বলছে ওটা মাটির ভান। তেমনি বলছে এই ব্রহ্মের উপরে যখন এই সৃষ্টিরূপ ভানাদি চলে আসে তো থাকুক, ভানই তো, তার নির্ণয়ে লাভালাভ কিছু নেই। বলছে তার নির্ণয়ে লাভ অলাভ কিছুই নেই। ব্রহ্মত্ব করামল কবত প্রত্যক্ষ না হলে এ প্রশ্নের পর্যাপ্ত মীমাংসা হতে পারে না। সবকিছু বলেই শ্রেষ্ঠ কথা বললেন যে ব্রহ্মত্ব মানে ব্রহ্মতত্ত্ব, করমল কবত। করমল কবত মানে একদম হাতের মুঠোয় ব্রহ্মতত্ত্ব যদি না আসে ততদিন অবধি এই প্রশ্নের পর্যাপ্ত মীমাংসা হতে পারে না। এই প্রশ্নের পর্যাপ্ত মীমাংসা কিছুতেই হবে না, ততদিন ভিতরেই প্রশ্ন থাকবে। গোটা গীতাতে 18 অধ্যায় ধরে অর্জুন খালি প্রশ্ন করে গেছে কৃষ্ণকে। কৃষ্ণ হাজার উপদেশ দিচ্ছে, পূর্ণ অবতার হাজার উপদেশ দিচ্ছে, কৃষ্ণ প্রশ্ন করছে, কিন্তু শেষে গিয়ে কি বলছে, বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া। বলছে আমার এইবার হৃদয় গ্রন্থি ছিন্ন হয়েছে এবং আমার সর্ব সংশয় শেষ হয়ে গেছে, আমার আর কোনো সংশয় নেই পার্থ। হে পার্থ, আমার আর কোনো সংশয় নেই। কখন না, যখন সে জ্ঞান লাভ করলো, যখন সে নিজেকে জানলো, যখন সে ব্রহ্মজ্ঞ হলো, যখন এই ব্রহ্মতত্ত্ব তার কাছে ধরা পড়লো। ব্রহ্মতত্ত্বকে ধরা যায় না, যখন ব্রহ্মতত্ত্ব তার কাছে ধরা দিল, তিনি কৃপা করে যখন ধরা দিলেন, মানে বাইরে থেকে কিছু জ্যোতি টতি দেখা যায় না, কিছু হয়ও না, মানে কি বলি, তার ভিতরেই সেই যা ছিল তাই, সেই অবস্থা গিয়ে যখন ধরা পড়লো তার কাছে, বলছে তা ততক্ষণ অব্দি এই প্রশ্নের পর্যাপ্ত মীমাংসা হতে পারে না। এবং তখন আর প্রশ্ন ওঠে না, উত্তরেরও প্রয়োজন হয় না। বলছে তখন আর প্রশ্ন উঠবেই না। প্রশ্ন কোথায় ওঠে? মনে। উত্তর কে দেয়? আমার মন। উত্তর আমার মন, মনেই বুদ্ধি। আমার প্রশ্নটা মনে উঠছে, আমার সেই মনই যখন নাশ হয়ে যায়, আমার সেই মনই যখন শেষ হয়ে যায়, তখন ভিতরে সেই সপ্রকাশ ব্রহ্মই জেগে থাকেন। হ্যাঁ, আপনি দেবজ্যোতি মুখার্জি বলছেন আপনি ভগবান বলে যার কথা বলছেন তিনি কি আমার গুরুদেব? হ্যাঁ, তিনি আমার গুরুদেব। আমার এই পিছনে যার ফটো রয়েছে উনি আমার গুরুদেব। তার সাথে যোগাযোগ করার উপায় হচ্ছে আশ্রমে গিয়ে দেখা করতে পারেন, তবে কোভিড এর জন্য এখন আশ্রম বন্ধ। বিরাটিতে আশ্রম রয়েছে, সাউথে লেক গার্ডেন্সেও আশ্রম রয়েছে। এই লাইভটা শেষে আপনাকে ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, বা কেউ একজন আপনাকে ফোন নাম্বার দিয়ে দেবে, আপনি যোগাযোগ করে আপনি দেখা করতে পারেন। ভগবান সবার সাথেই দেখা করেন। তো বলছেন যে তখন আর প্রশ্ন ওঠে না, উত্তরেরও প্রয়োজন হয় না। প্রশ্নই নেই, উত্তরের কি প্রয়োজন? ব্রহ্ম তত্ত্বাস্বাদ তখন মুকার সাধনবোধ হয়। বলছে তখন ব্রহ্ম তত্ত্বাস্বাদ, বলছে ব্রহ্মের যে স্বাদ, তখন খালি টেস্ট নেওয়া, সেই মুহূর্তে কোনো স্বাদ থাকে না, কিন্তু তারপর একটা বোঝা যায়। যেমন রসগোল্লা খেয়ে ফেললেন, খেয়ে পেটে চলে গেল, তারপরও মুখে যে মিষ্টত্ব লেগে থাকে। একটা রসগোল্লা খাওয়ার পরে চট করে হয়তো কেউ ঝাল খেতে চান না, বা চা খাওয়ার পরে, বেশি চা, বাঙালি তো বেশিরভাগ সবাই রয়েছেন, সবাই বাঙালি, বাংলাতেই বলছি, চা দিয়ে বললে বুঝতে পারবেন, চা খাওয়ার পরে চট করে বাঙালি অন্য কিছু খেতে চায় না। কেন না, বলে না চায়ের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তেমনি এই ব্রহ্মতত্ত্ব যখন কারো হৃদয়ে প্রকাশিত হয়, তারপরে তার একটা স্বাদ থেকে যায় মুখে। বলছে সেই ব্রহ্ম তত্ত্বাস্বাদ তখন মুখাস্বাদন বোধ হয়, তখন সেই স্বাদ আস্বাদন করতে পারা যায়। শিষ্য এতক্ষণে ঠিক কথা বলে যায়, বলছে তবে আর এত বিচার করিয়া কি হবে,
এতক্ষণে লাইনে এসছে। তবে এত বিচার করিয়া কি হবে? স্বামীজি ওই বিষয়টি বুঝবার জন্য বিচার, বলছে ওই বিষয়টা বুঝবার জন্যই বিচার করতে হবে। এত কথা বলা, এত প্রশ্নের ধৈর্য ধরে স্বামীজি উত্তর দিলেন ওই বিষয়টা বোঝার জন্যই। সত্য বস্তু কিন্তু বিচারের পারে, নৈশা তর্কেন মতির আপানেয়া। বলছে মানে আমার ভগবানের একটা খুব সুন্দর কথা আছে যে মন দিয়েই মনের পারে যেতে হয়, যে ভাবনা দিয়েই ভাবনার পারে যেতে হয়, যে বিচার করেই বিচারের পারে যেতে হবে। বলছে সত্য বস্তু বিচারের পারে। আমার কাছে তো মনটাই অস্ত্র, আমার কাছে তো ব্রহ্ম আমি ওভাবে বুঝতে পারছি না, আমার কাছে মনটাই অস্ত্র। ওই মনটা দিয়ে আমাকে বিচার করে করে মনটাকে কাটতে হচ্ছে। যেমন আমার হাতে ময়লা লেগেছে, ওই ময়লা লাগার জন্য আমার হাতে কি অস্ত্র? ময়লা ধোয়ার জন্য আমাকে সাবান দিয়ে হাত ধুতে হবে। এবার আমি হাতে সাবান মেখে ময়লা ধুয়ে ফেললাম, ময়লাটা নেই আর, হাতে সাবান। এবারে কি সাবান নিয়ে এরকম করে দাঁড়িয়ে থাকবো? না, এবার সেই সাবানটাকে আমাকে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে, সাবানটাকেও জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। তো সেটাই বলছেন যে আমার কাছে অস্ত্র মনটা, আমার এই মনটা দিয়ে আমাকে কাটতে হবে, আমাকে মনটা দিয়েই মনটাকে কাটতে হবে এবং তারপর সেটাকেও ফেলে দিতে হবে। ঠাকুরের একটা খুব সুন্দর কথা, আমি ভুলে যাচ্ছি কথাটা। ঠাকুর বলেছিলেন যে হ্যাঁ, জ্ঞান কাটা দিয়ে অজ্ঞান কাটা তোলো, মন দিয়ে শুনবেন, জ্ঞান কাটা দিয়ে অজ্ঞান কাটা তোলো, তারপর দুটো কাটাই ফেলে দাও। মন দিয়েই মনকে ওড়াতে হবে, আর কোনো রাস্তা নেই। এই বিচার করেই বিচারের পারে যেতে হবে। এইরূপ কথা হইতে হইতে শিষ্য স্বামীজির সঙ্গে মঠে আসিয়া উপস্থিত হইল। মঠে আসিয়া স্বামীজি মঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণকে অদ্যকার ব্রহ্ম বিচারের সংক্ষিপ্ত মর্ম বুঝাইয়া দিলেন। উপরে উঠিতে উঠিতে শিষ্যকে বলিতে লাগিলেন, নায়মাত্মা বলহীনা লভ্যা। বলছেন যে এইভাবে কথা হতে হতে শিষ্য স্বামীজির সাথে মঠে এসে উপস্থিত হলো এবং মঠে এসে স্বামীজি মঠের অন্য সন্ন্যাসীদেরকে দারুণ কথা হয়েছে এটা সংক্ষিপ্ত ভাবে বুঝিয়ে দিলেন এবং উপরে উঠতে উঠতে শিষ্যকে বলতে লাগিলেন, নায়মাত্মা বলহীনা লভ্যা। বলছে যে বলহীন তার কাছে আত্মা ধরা দেয় না। এবার এই বলহীনটাকে আপনারা আত্মকৃপা বা নিজের চেষ্টার বলহীন ধরবেন, নাকি শারীরিক বিষয় বলহীন বলেছেন সেটা স্বামীজি জানেন, এটার ব্যাখ্যাটা স্বামীজি আর করেননি। আচ্ছা, আজকে খুব বেশি প্রশ্নের উত্তর দিতে পারবো না, একটু তাড়া রয়েছে আমার। আপাতত কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছি। সত্যব্রত গুহ উনি নিজে বলেছেন আমি ভগবান, না ডিভোটিসরা ভগবান বলে? অবাক লাগছে। হ্যাঁ, উনি নিজে কোনো এক সময় তো অবশ্যই বলেছেন, কারণ আপনি মানুষ। সত্যব্রত গুহ, আপনাকে বলছি, হ্যাঁ, ভক্তরা প্রথম বলেছে, ভক্তরাই তো প্রথম চেনে এবং ভক্তরাই প্রথম ভগবান ভক্তের চোখেই প্রথমে ধরা দেয়। এটা বেদান্তের আলোচনা থেকে সরে আমি ভাগবত আলোচনায় ঢুকছি। ভক্তের চোখেই প্রথম ভগবানের লীলা বা ভগবানের প্রকাশ ধরা পড়ে, ভক্তরাই প্রথম বলেছেন এবং তারপরেও ভগবান স্বীকার করেছেন হ্যাঁ আমি ভগবান, সেটা খুব অন্তরঙ্গ মুহূর্তে কিন্তু স্বীকার করেছেন। যেমন আপনি সত্যব্রত গুহ, আপনি একজন মানুষ, আপনি নিজেকে কখনোই বলবেন না আমি হাতি বা ইঁদুর, বা একটা হাতি নিজেকে কখনো বলবে না আমি ইঁদুর, বা একটা ইঁদুর কখনো বলবে না আমি হাতি। তেমনি যিনি ভগবান তিনি তো নিজেকে ভগবানই বলবেন, অন্য কিছু তো বলবেন না। তবে হ্যাঁ, এখানে একটা বিশেষ কথা রয়েছে। সত্যব্রত গুহ উনি বলেছেন হ্যাঁ আমি ভগবান অন্তরঙ্গ কিছু মানুষদের কাছে, এবং তারপর এটাও বলেছেন তোমরা প্রত্যেকে ভগবান, তোমরা প্রত্যেকে সেটা বোঝো, আমি সেটা অনুভব করেছি আমি ভগবান, এবং তোমরা প্রত্যেকে ভগবান হয়ে বসে রয়েছো, এটা বোঝাই তোমাদের কাজ। এবং ভগবানের একটা খুব সুন্দর কথা রয়েছে যেটা আমার খুব প্রিয়, যে মানুষই ভগবান। একদম স্ট্রেট খুব, এই কথাটা অনেকেই নানাভাবে বলেছেন, শিব জ্ঞানে জীব সেবা অনেক কিছু স্বামীজি বলেছেন, ঠাকুর বলেছেন, কিন্তু ভগবানের মতন এত ডাইরেক্ট কথা আমি পাইনি যে মানুষই ভগবান, সোজা ভাষা, অত এই জ্ঞান ওই জ্ঞান নয়, মানুষই ভগবান, এটাও বলেছেন। আচ্ছা, আর অলিপ কুমার কি প্রশ্ন করছেন, জ্ঞান ভক্তি যোগ কর্ম মুক্তির এই 4টি পদ যদি হয় তবে কেউ যদি সারাদিন পড়াশোনা করে তবে তার ব্রহ্মজ্ঞান লাভ হবে না? না, গুরুর পায়ের নিচে না পড়ে কোনোদিন তার ব্রহ্মজ্ঞান লাভ হতে পারে না।
গৌতম কুমার, ভাবের অভাব যার সেই বকে মরে, পূর্ণ হইলে কুম্ভ শব্দ নাহি করে। কাকে বলছেন ঠিক বুঝলাম না। আলোচনা শেষ, আপাতত আলোচনা শেষ। আপাতত আলোচনা শেষ। তাহলে আজকে আলোচনা যেটা মূল ছিল, যে প্রশ্নের আদৌ শেষ হয় কিনা। হ্যাঁ, প্রশ্নের শেষ হয় তখনই যখন গুরুকৃপায় ব্রহ্মজ্ঞান লাভ হয়। এই আজকে এই অবধি থাক। নমস্কার।